আসসালামু আলাইকুম স্নেহ শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত আছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনার্স চতুর্থ বর্ষের ছাত্ররা তোমাদের সাথে আজকে আমার লিমনোলজি অ্যান্ড একুয়াকালচার টপিকস অনার্স ফোর্থ ইয়ার ছাত্রদের জন্য, যেটার কোড হচ্ছে 243005। শিক্ষার্থীরা, আশা করি সবাই এই করোনা মহামারীর পরিস্থিতিতে পরিবারের সবাইকে নিয়ে শারীরিক এবং মানসিক উভয়ভাবে সুস্থ আছো, নিরাপদে আছো। আচ্ছা, আমরা আজকে আলোচনায় যাব। যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলো আগে দেখে নিই আলোচনার শুরুতেই। যেটা হচ্ছে যে আমরা আলোচনা করব আজকে, আমি আলোচনা করব তোমাদের সাথে আজকে শেপ অফ লেকস, ইকোলজিক্যাল জোন অফ লেকস এবং হচ্ছে ক্লাসিফিকেশন অফ লেকস নিয়ে। তো আমরা গত ক্লাসে আমি তোমাদের সাথে যে সাবজেক্ট টপিকসগুলো নিয়ে লেকটা নিয়ে আলোচনা করছিলাম, গত ক্লাসে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা আজকে লেকের আর কিছু লেক সম্পর্কে আর কিছু জানবো। এই চ্যাপ্টারটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেটা থেকে প্রতিবারই মোটামুটি কিছু না কিছু প্রশ্ন আসে, কোনো না কোনো প্রশ্ন আসে। সেই হিসেবে এটা একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি আশা করব তোমরা এই ক্লাসগুলো ঠিক মতো ফলো করবে এবং সেটা বাসায় প্র্যাকটিস করবে, এই ক্লাসগুলো বই পড়বে আর ক্লাসটা তো অবশ্যই ফলো করবে। এবং আজকে যারা ক্লাসে উপস্থিত আছো কমেন্টসে অবশ্যই রোল নম্বর লিখে দিয়ে যাবে। আমি আলোচনায় যাচ্ছি তাহলে যার আগে একটু বলি যে লেক নিয়ে আলোচনা করছিলাম, যেটা গত সপ্তাহে যেটা বলেছিলাম যে লেকের উৎপত্তির কথা বলেছিলাম। বিভিন্নভাবে লেকের উৎপত্তি হয়। লেক যেটা আছে যে লেকের যে এটা একটা ওয়াটার বডিজ রিসোর্সের মাঝে দুইটা রকমের বলেছিলাম, যে একটা হচ্ছে যে ল্যান্টিক ওয়াটার আর একটা হচ্ছে কি লোটিক ওয়াটার। তো লেক হচ্ছে একটা ল্যান্টিক ওয়াটার রিসোর্সের মাঝে পড়ে, যেটা হচ্ছে কিনা স্থির পানির একটা জলাশয়। স্থির পানি জলাশয়ের একটা উল্লেখযোগ্য এক্সাম্পল হচ্ছে হ্রদ। চারদিকে স্থলভাগ বেষ্টিত, যেটা একটা পানির যার একটা নির্দিষ্ট একটা তলদেশ আছে বা বেসিন আছে এবং হচ্ছে যার সাথে সমুদ্রের কোনো সরাসরি বা নদীর কোনো সরাসরি সংযোগ নেই। এরকম মোটামুটি ভাবে বলা যায় লেকের সংজ্ঞাটাকে। তো এই যে উৎপত্তির কথা বলেছিলাম গত ক্লাসে, বিভিন্নভাবে প্রায় মানে হাতিসরের রেফারেন্স দিয়ে যদি বলি যে প্রায় 76 প্রকারের হ্রদের উৎপত্তি হতে পারে। যেমন বলেছিলাম যে গ্লাসিয়েশনের ফলে হতে পারে, বা টেকটনিক লেক হতে পারে, মানে উৎপত্তির দিক থেকে যেটা বলছি যে, বা হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে হতে পারে, নদী বায়ু প্রবাহের ফলে, নদী গতিপথ পরিবর্তন, এরকম বিভিন্ন ধরনের উপায় বলেছিলাম যে হ্রদের উৎপত্তির কথা। তো কেন বলছি যে আবার একইভাবে আজকেও বললাম যে হ্রদের উৎপত্তির কথা। তো দেখো, এই যেখানে বলেছি যে শেপ অফ লেকস বা হ্রদের যদি আকৃতির কথা বলি, তো আকৃতির কথা বলতে গেলে উৎপত্তির কথা আসবে। কারণ এই যে উৎপত্তির কারণগুলো বলেছি, যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কথা বলো, বা হচ্ছে যে হিমবাহের গড়নের মাধ্যমে হ্রদের উৎপত্তির কথা বলেছি, তো সেগুলোর কারণেই কিন্তু হ্রদের আকৃতি বিভিন্ন রকম ভাবে হতে পারে। তার মানে কি যে বলছি যে হ্রদের উৎপত্তির সাথে তার আকৃতিটা কি সম্পর্কিত। এই যে উৎপত্তির যে ওয়েগুলো বললাম, সেগুলো ভাবে কিন্তু হ্রদের যে শেপটা ডিপেন্ড করে যে কোন ভাবে হ্রদটা উৎপত্তি হয়েছে। ধরো যদি বলি যে হ্রদের উৎপত্তির ক্ষেত্রে প্রায় 8 রকমের আকৃতির কথা বলা যেতে পারে। আলোচনা করছি শেপ অফ লেকস বা হচ্ছে কি হ্রদের আকৃতি। ঠিক আছে, হ্রদের আকৃতি। তো উৎপত্তির কথা যেটা বলছি, যে উপায় বিভিন্ন রকম ভাবে উপরে উৎপত্তি হতে পারে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আকৃতিটাও নির্ভর করে। তো কিরকম হতে পারে হ্রদের আকৃতিটা? বিভিন্ন রকমের হতে পারে উৎপত্তির উপর ভিত্তি করে। ঠিক আছে, নাম্বার 1 যদি বলি সার্কুলার। সার্কুলার শেপ বা সার্কুলার বলতে পারো। তারপর হচ্ছে সাব সার্কুলার। নাম্বার 2 এটা। নাম্বার 3 হচ্ছে ওভাল হতে পারে। তারপর হতে পারে রেক্টাঙ্গুলার হতে পারে। 5 হতে পারে হচ্ছে লুনেট হতে পারে। ট্রায়াঙ্গুলার হতে পারে হচ্ছে
সিমেট্রিক হতে পারে এবং হতে পারে ইরেগুলার। এই সবই হচ্ছে কি হ্রদের শেপের কথা বলছি, যে শেপটা কিরকম। এই যে বলেন যে উৎপত্তির সাথে সম্পর্কিত, যে উৎপত্তির ওইটা বা উৎপত্তির উপায় কিভাবে উৎপত্তি হয়েছে তার উপর নির্ভর করে অনেকটা হচ্ছে কি হ্রদের আকৃতিটা কি হবে সেটা ডিপেন্ড করে। যেমন সার্কুলার বা বৃত্তাকার বা গোলাকার যেটাই বলো, এই ধরনের হ্রদের উৎপত্তি হয় হয়তো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে দেখা গিয়েছে যে অনেক সময় দেখা যায় যে জ্বালামুখে যেটা বলা যায় ক্যাটারেক্ট, হ্যাঁ ক্যাটার লেক যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে জ্বালামুখ যেটাকে বলা হয় ক্যাটার বলা হয়, সেই মুখে কি হয়েছে একটা ম্যাগমা উৎক্ষেপণের পরে যে খালি গর্ত থাকে সেখানে পানি জমে এক ধরনের হ্রদ উৎপন্ন হয়। তো বলছিলাম যে সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে হ্রদটা হয় সেই হ্রদটা শেপটা হয় কিরকম, সার্কুলার বা বৃত্তাকার টাইপের লেক হয়। সাব সার্কুলার এটা হচ্ছে যে উপবৃত্তাকার লেক। এই লেকটা আবার হিমবাহের গলনের ফলে হতে পারে, বা যে গ্লাসিয়েশন যেটা বলেছি যে হিমবাহের গলনের পরে যেটা প্লাস্টোসিয়ান যুগে দেখা যেত যে অঞ্চলগুলোতে অঞ্চলগুলোতে এক ধরনের হ্রদ তৈরি হতো, যে হিমবাহের গলনের ফলে বা ঘর্ষণের ফলে গ্লাস, যেটা মোট কথা হচ্ছে যে হিমবাহের গলন বা কর্তন যেভাবে হোক একটা ধরনের হ্রদ সৃষ্টি হতো গ্লাসিয়েশন। তো এই গ্লাসিয়েশনের ফলে যে ধরনের হ্রদ তৈরি হয় সেই হ্রদের শেপটা হচ্ছে কি সাব সার্কুলার বা উপবৃত্তাকার। ওভাল শেপ যেটা হচ্ছে ডিম্বাকার শেপ। অনেক সময় দেখা যায় যে লেকের শেপটা গোলাকার শেপটা বিভিন্ন কারণে আকৃতি পরিবর্তন করে গোলাকার শেপ হতে পারে। তো মোটামুটি কিন্তু লেকের শেপটা কিন্তু চেঞ্জেবল না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা কি বলেছে যে গোলাকার একটা অনেক সময় কি করে বিভিন্ন কারণে কি হতে পারে ডিম্বাকার বা ওভাল শেপ ধারণ করতে পারে। রেক্টাঙ্গুলার বা যেটা হচ্ছে কি আয়তাকার লেক। আয়তাকার লেকটা কি, যে অনেক সময় দেখা যায় যে ভূপৃষ্ঠের এই যে কি দেখা যায় বিভিন্ন ধরনের আলোড়ন হয় ভূঅভ্যন্তরের ভিতরে, যেমন ভূমিকম্প একটা ধরনের আলোড়ন। তো এই ধরনের ভূপৃষ্ঠের আলোড়নের ফলে যে ধরনের যে লেকটা তৈরি হয় সেই লেকের শেপটা কি থাকে, যে অনেকটা আয়তাকার বা রেক্টাঙ্গুলার টাইপের লেক হতে পারে। এবার আসলে লুনেট হচ্ছে কি, যেটা বাংলা নামটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির এই লেকটা আবার হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে নদীর গতিপথ পরিবর্তনের ফলে দেখা যায় যে এক ধরনের হ্রদ তৈরি হয়, হ্যাঁ, যেটার উৎপত্তির কারণটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন। তো গতিপথ পরিবর্তনের ফলে যে লেকটাও তৈরি হয় সেই লেকের শেপটা থাকে লুনেট বা অর্ধচন্দ্রাকৃতি ধরনের লেক দেখা যায়। এবার আসলে ট্রায়াঙ্গুলার লেকটা কি, যে এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির। সাধারণত দেখা যায় যে সমুদ্র উপকূলবর্তী, অনেক সময় দেখেছি কি বলেছিলাম যে সমুদ্রের কিনারায় যখন ঢেউগুলো আসছে পড়ে, তো অনেক সময় দেখা যায় যে কিনারার শেপটা একরকম থাকে না, কোথাও আঁকা বাঁকা থাকে বা কর্তৃত্ব থাকে কিনারাগুলো, তখন যে ধরনের এক ধরনের পানি মানে ঢেউয়ের ফলে একটা আস্তে আস্তে ঢেউ আস্তে আস্তে কমে কি দেখা যায় যে জায়গাগুলো এক সময় আস্তে আস্তে ওই আকৃতি কিনারার আকৃতিতে পলি জমে বা ওরকম এক ধরনের একটা খাদের সৃষ্টি হয়। তো ওইখানে যে লেকগুলো হয় মোট কথা হচ্ছে যে সমুদ্রের উপকূলবর্তীতে যে ধরনের হ্রদ দেখা যায় তৈরি হয় সেটাকে থাকে ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজ আকারের লেক দেখা যায়। এটা সেদিন আমি গত ক্লাসে কিন্তু সমুদ্র উপকূলবর্তী যে হ্রদের ছবি কিন্তু একে দেখিয়েছি, তোমাদের খেয়াল আছে হয়তো। তো এই ট্রায়াঙ্গল শেপটা সেই সমুদ্র উপকূলবর্তী এলাকায় তীরের দিকে বিশেষ করে বা ইয়াতে যে ধরনের লেক দেখা যায় সেটা লেকের শেপ থাকে হচ্ছে কি ট্রায়াঙ্গুলার লেক। আরেকটা আছে কি ড্যান্ডিটিক আঙ্গুল আকার। ড্যান্ডিটিক লেক যেটা হচ্ছে যে এই লেকের শেপটা হচ্ছে আঙ্গুল আকৃতির। কিভাবে হয়, অনেক সময় দেখা যায় যে নদীতে বাঁধ দিয়ে বিভিন্ন ধরনের লেক তৈরি করা হয়। সেটা সাধারণত যে কৃত্রিম যে লেকগুলো তৈরি করা হয়, যেটা ধরো বলতে পারি যে আমাদের চিরাগাঙে যেটা আছে যে কাপ্তাই বাঁধ, যেটা কর্ণফুলী নদীর উপর বা ফেনী হ্রদের মধ্যে এরকম আর কি, যে নদীর গতিপথে অনেক সময় বাঁধ দিয়ে হ্রদ তৈরি করা হয়। তো সেক্ষেত্রে যে হ্রদগুলো হয় সেটা শেপটা থাকে অনেক সময় আঙ্গুলাকার হ্রদ দেখা যায়, যেটাকে বলা হচ্ছে যে ড্যান্ডিটিক লেক। এটা লেকের একটা শেপ। আরেকটা হচ্ছে ইরেগুলার শেপটা কি, যে অনিয়মিত, কোনো ধরনের কোনো একটা মানে থাকে না, নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না যে লেকে, সেটা হচ্ছে কি ইরেগুলার লেক। তো এই যে তোমরা জানলে কয়টা লেকের শেপটা, মোটামুটি যদি বলি যে হ্রদের আকৃতি বিভিন্ন রকমের হতে পারে, সার্কুলার হতে পারে, সাব সার্কুলার হতে পারে, ওভাল হতে পারে, রেক্টাঙ্গুলার হতে পারে, লুনেট হতে পারে, ট্রায়াঙ্গুলার, ড্যান্ডিটিক এবং হচ্ছে ইরেগুলার। এই যে 8 প্রকারের লেক জানলা, এই লেকগুলোর উৎপত্তিটা দেখো যে আকৃতিটা কিরকম, যে লেকের উৎপত্তির সাথে রিলেটেড, উৎপত্তির কারণগুলোর সাথে রিলেটেড। কোনটা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে, কোনটা হিমবাহের গলনের ফলে হয়েছে, কোনটা নদীর গতিপথ পরিবর্তনের ফলে, বা অনেক সময় বাদ দেওয়ার ফলে এই লেকগুলো শেপটা বিভিন্ন রকমের হয়েছে। তো লেকের উৎপত্তি আমরা আকৃতি জানলাম। এবার আসো যে ইকোলজিক্যাল জোন, যেটা আমি একটু পড়িয়েছিলাম গত ক্লাসে, একটা ছবিও এঁকে দিয়েছিলাম।
তো তোমাদের অনেক সময় কোশ্চেনে আসে যে হ্রদের বাস্তুতন্ত্র লিখো, বা হচ্ছে হ্রদের হচ্ছে ইকোলজিক্যাল জোন লিখো, যে কয় প্রকার, বা ইকোলজিক্যাল জোন অনুযায়ী হ্রদকে কয়টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আমি আবারও বলছি যে বাস্তুতন্ত্র, হ্রদের বাস্তুতন্ত্র লিখো, কিংবা ইকোলজিক্যাল জোন ওয়াইজ হ্রদের ক্লাসিফিকেশন করো, বা কত টাইপের দেখা যেতে পারে। তো সেরকম যদি আসে তখন তোমরা বলবে কি যে হ্রদের ইকোলজিক্যাল জোন, হ্রদের ইকোলজিক্যাল জোনটা যেটা হতে পারে যে ইকোলজিক্যাল জোন অফ লেক, জোনস অফ লেক, যেটা কিনা আমি তোমাদেরকে দুইটা পিকচার দেখাবো। দেখো, একটা হতে পারে এরকম, আশা করছি তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটুকু নিশ্চয়ই। এটা হচ্ছে হ্রদের পৃষ্ঠ, যদি বলি যে হ্রদের উপরের পৃষ্ঠ। তো এখানে সানরাইজে এই যে কিনারার দিকে দেখা যায় যে বিভিন্ন ধরনের পাড়ে বা খাদের মধ্যে হ্রদের তো সে বিভিন্ন রকমের হতে পারে, তো এখানে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ দেখা যায়। এই অঞ্চলটাকে বলা হচ্ছে যে লিটোরাল জোন। কি বলা হয় এটাকে? লিটোরাল জোন বলা হয়। হ্যাঁ, তারপর আসো পরবর্তী জোনটা হচ্ছে কি সাব লিটোরাল জোন। পরবর্তী জোনের নাম কি? সাব লিটোরাল জোন। এই পাশে আসো আবার লিমনেটিক জোন, এবং এই পাশটা হচ্ছে প্রোফান্ডাল জোন। এই প্রোফান্ডাল জোনে আবার সালোক সংশ্লেষণকারী কোনো জীব নেই। ঠিক আছে, সালোক সংশ্লেষণকারী জীব নেই মানে কি কোনো জলজ উদ্ভিদ ওরকম বা ফাইটোপ্লাঙ্কটন এগুলো অনুপস্থিত। ঠিক আছে, এই এলাকাটা আবার হচ্ছে কম্পেনসেশন জোন। এটা হলো 6 মিটার পর্যন্ত এলাকা যদি বলি, আর এটা হচ্ছে তোমার 10 মিটার পর্যন্ত গভীরতা। আর এখানে তো অবশ্যই সূর্যের আলো, লাইট হিসেবে আমরা পাচ্ছি কি সানলাইট পাচ্ছি। এটা হচ্ছে কম্পেনসেশন জোন। এটা হচ্ছে কি হ্রদের একটা ইকোলজিক্যাল জোন যদি বলি, যেটা একটা হ্রদের শেপ দিয়েছি, যে দেখো যেটা একটা উপরে, এটা হচ্ছে হ্রদের পৃষ্ঠ। এখানে যে অগভীর যে অংশ জলাশয় এখানে থাকে, হ্রদের উপরের দিকে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এখানে থাকে, নিমজ্জিত জলজ উদ্ভিদ বলো বা ভাসমান জলজ উদ্ভিদ থাকতে পারে, বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন থাকতে পারে। তো এই জোনটাকে হচ্ছে কি লিটারাল জোন, যেটা উপরের দিকে। এবং হচ্ছে এই অঞ্চলটাতে কিন্তু সূর্যের আলো ইজিলি প্রবেশ করতে পারে হ্রদের এই জোনটাতে। তারপর আসো যে লিটারাল জোন, দেন হচ্ছে কি লিমনেটিক জোন। তো এই লিমনেটিক জোনটাতেও কিন্তু সূর্যের আলো যথেষ্ট পরিমাণে পায়, এবং এই অঞ্চলে সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটি দেখা যায় যে এই অঞ্চলে বিভিন্ন ধরনের প্লাঙ্কটনিক শৈবাল বলো, জলজ উদ্ভিদ বলে এই অঞ্চলটাতে রয়েছে, এবং এখানে শ্বসন এবং সাবশোষণের পরিমাণ আর একই। এক পরবর্তী লিমনেটিক জোনের পরবর্তী যে অঞ্চলটা সেটা হচ্ছে কম্পেনসেশন জোন, যেটাতে হচ্ছে কি সূর্যের আলো খুব একটা পৌঁছতে পারে না, 1% পর্যন্ত পৌঁছাতে পারে। এবং যেটাতে হচ্ছে যে প্রোফান্ডাল জোন, যেটাতে এখানে হচ্ছে যে মোটামুটি করে তোমার হচ্ছে এখানে সূর্যের আলো খুব একটা পৌঁছাতে পারে না, যার ফলে এখানে প্লাঙ্কটনিক শৈবাল খুব একটা দেখা যায় না। আবার হচ্ছে এই দুইটা জোন মিলে কিন্তু আবার হচ্ছে ইউফোটিক জোন, লিমনেটিক জোন এবং হচ্ছে কি রেনা জোন, দুইটাই হচ্ছে কি প্রোফান্ডাল জোন, দুইটাই হচ্ছে হ্রদের ইউফোটিক জোন, বা আলো পৌঁছাতে পারে বা কিন্তু খুব বেশি আলো পৌঁছাতে পারে না। এই জোনটাতে আবার কি সালোকসংশ্লেষণকারী জীবের অনুপস্থিত দেখা যায়, যেখানে ওরকম জীব নাই। কিন্তু পরিবর্তিতে এটাতে কি থাকে, বিভিন্ন ধরনের ধরো পচনকারী যে জীবগুলো আছে, ব্যাকটেরিয়া বলতে পারো, সায়ানোব্যাকটেরিয়া, কিংবা হচ্ছে ছত্রাক, ফাঞ্জি, এগুলো পচন ডিকম্পোজার হিসেবে সেই জীবগুলো থাকে কোথায়, ব্যান্তিক জোন একটা আছে সেখানে থাকে। এটা হচ্ছে যে এতে হ্রদের বিভিন্ন ধরনের ইকোলজিক্যাল জোন। আমি আরেকটা চিত্র তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, যেটা
লাইট হিসেবে কোত্থেকে আসতেছে? লাইটটা সানলাইট, হ্যাঁ, সূর্যের আলো। দেখো পাশাপাশি দুইটা ছবি আঁকতে চেয়েছিলাম, আসলে বোর্ডে স্পেস নেই বলে আমি এই ছবিটা তোমাদের জন্য মুছে দিচ্ছি। এখানে দেখো একটা ক্লিয়ার আরেকটা ছবি এঁকে দিচ্ছি, যে এটা হচ্ছে যে সোয়ারবেল নামক একজন বিজ্ঞানী 1827 সালে উনি যেটা একটা ছবি এঁকেছে হ্রদের বর্ণনা করতে গিয়ে, হ্রদের বিভিন্ন আবাসের একটা ছবি দিয়েছে রেখাচিত্রের মাধ্যমে। সেই ছবিটা আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। সোয়ারবেল নামক একজন বিজ্ঞানী, এটা সোয়ারবেল 1987 এই ছবিটা এঁকেছে, যে একটি হ্রদের বিভিন্ন আবাসের চিত্র। একটি হ্রদের, আগের ছবিটা কি ছিল? ইকোলজিক্যাল জোন, একই কথা, বিভিন্ন আবাসিক চিত্র। এটা সোয়ারবেলের মতে। তো এখানে দেখো বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ রয়েছে। এই জোনটা হচ্ছে কি? লিটোরাল জোন। এই জোনটা হচ্ছে লিটোরাল জোন, হ্যাঁ। এটা হচ্ছে ব্যান্থাল জোন, এটা ব্যান্থিক জোন। এই যে সানলাইট আসছে এই জোনটাতে কিন্তু সানলাইট পৌঁছাতে পারে না। এটা হচ্ছে প্যালাজিয়াল। এই অঞ্চলটা হচ্ছে লিমনোটিক জোন। এই জোনটা হচ্ছে প্রোফান্ডাল জোন। হ্যাঁ, আর এটা হচ্ছে কম্পেনসেশন জোন। ঠিক আছে, আচ্ছা কি বলেছি? এই যে লিমনেটিক জোন এবং হচ্ছে প্রোফান্ডাল জোন, এটা হচ্ছে কি ট্রফোজেনিক এবং হচ্ছে ট্রফোলাইটিক জোন। ঠিক আছে, এই দুইটা জোন হচ্ছে প্রোফান্ডাল জোন, দুইটাতে হচ্ছে কি আলোকিত স্থান বলা হয়, যেটা হচ্ছে কি আলো পৌঁছাতে পারে। এইখানে দেখো আচ্ছা এইটা একটু মুছে দিচ্ছি। দেখো এই পিকচারটা কে বলেছে, কে দিয়েছে? এই ছবিটা হচ্ছে যে সোয়ারবেল নামক একজন বিজ্ঞানী, উনি হ্রদের বাস্তুতন্ত্র বলতে গিয়ে এই যে 4টা জোনের কথা বলেছে। যে 4টা জোন বলছি, যে একটা নাম্বার 1 হচ্ছে, এটা হচ্ছে কি আলোর হ্রদের গভীরতা বা হচ্ছে আলোর প্রাপ্য, পানির গভীরতা, হ্রদের পানির গভীরতা এবং হচ্ছে যে আলো কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে তার উপর ডিপেন্ড করে হ্রদের একটা ইকোলজিক্যাল জোন বা হ্রদের বিভিন্ন অঞ্চল সম্পর্কে যে বলেছে সেটা 4টা ভাগের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি লিটোরাল জোন, নাম্বার 2 হচ্ছে লিমনেটিক জোন, হ্রদের ক্ষেত্রে কিন্তু এই লিটোরাল জোনের পরিমাণটা কম। ঠিক আছে, প্রোফান্ডাল জোন এবং হচ্ছে ব্যান্থিক জোন। হ্রদের ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটা জোনকে বলা হয় ইউফোটিক জোন। এই দুইটা জোনের মাঝে আলো প্রবেশ করতে পারে। লিটোরাল অঞ্চলে হচ্ছে কি জলজ উদ্ভিদ থাকে, সাধারণত নিম্ন জিত বা ভাসমান বা জলাবদ্ধ বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায়। তবুচুর উদ্ভিদ থাকতে পারে বা জলজ উদ্ভিদ থাকতে পারে। এইটাতে আলো প্রবেশ করতে পারে। লিমনোটিক জোনে, লিটোরাল জোনে ইজিলি আলো, লিমনোটিক জোনেও বোধহয় আলো প্রবেশ করতে পারে এবং এখানে সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটি দেখা যায় সাধারণত এই লিমনোটিক জোনে। এবং এখানে কার্বন ডাইঅক্সাইড মানে এখানে অক্সিজেন এবং সরি এখানে হচ্ছে সালশোষণ এবং শ্বসনের হারটা সমান থাকে। এই অঞ্চলে মোস্টলি সবচেয়ে বেশি হলো প্রোডাক্টিভিটি দেখা যায়। বিভিন্ন ধরনের প্লাঙ্কটনিক শৈবাল বলো, জু প্লাঙ্কটন বলো, এগুলো এই অঞ্চলে দেখা যায়। তার পরবর্তী যেটা আছে যে প্রোফান্ডাল জোন, যে জোনটাতে হচ্ছে কি এটাও অন্ধকার জোন, কিন্তু 1 মিলিমিটার পর্যন্ত এটার আলো পৌঁছাতে পারে, সূর্যের আলো। তো এখানে এই জন্য এটাকে বলা হচ্ছে যে আলো যেহেতু পৌঁছাতে পারে, যদিও হচ্ছে যে এখানে সালশোষণকারী জীবটা এই প্রোফান্ডাল অঞ্চলে একেবারেই অনুপস্থিত এবং এখানেই হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে সানে ব্যাকটেরিয়া বলো, ব্যাকটেরিয়া বা পচনকারী জীব যেগুলো সেগুলো থাকে মোটামুটি এখানে। এবং লাস্ট যে জোনটা বলছি যে ব্যান্থিক জোন, একেবারে সূর্যের আলো পৌঁছাতে পারে না, হ্রদের একদম তলদেশের যে অঞ্চলটা, এবং এই অঞ্চলটা মূলত বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের প্রাচুর্য দেখা যায় এই ব্যান্থিক জোনটাতে। এবং এই জোনের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় যে বিভিন্ন ধরনের পচনকারী জীব, যেগুলো যে ডিকম্পোজার হিসেবে আমরা জানি,
ব্যাকটেরিয়া বলো, ছত্রাক বলো, সায়ানোব্যাকটেরিয়া বলো, এই জিনিসগুলো মানে এই পচনকারী জীবগুলো বা ডিকম্পোজার গুলো এই ব্যান্থিক জোনে দেখা যায়, ঠিক আছে। এবং এটা হ্রদের সবচেয়ে তলদেশের অঞ্চলটা। এই হচ্ছে হ্রদের মোটামুটি ইকোলজিক্যাল। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, দুইটা ছবি দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো হ্রদের ইকোলজি কিন্তু প্রায় আসে। এবার আসো যে আমরা হ্রদের ক্লাসিফিকেশনটা জানি, যে হ্রদের ক্লাসিফিকেশনটা কিরকম ভাবে। তো হ্রদের ক্লাসিফিকেশন বলতে বা শ্রেণীবিন্যাস যেটা হচ্ছে যে বিভিন্নভাবে হ্রদকে বিভিন্ন ধরো যে বেসিক্যালি বিভিন্ন ধরনের বিষয়কে বেস করে হ্রদকে শ্রেণীবিন্যাস করা হয়েছে বিভিন্নভাবে। বিভিন্ন বিজ্ঞানী যেমন হাতিনসন করেছেন কিছু আগে, তারপর ফোরেলের মতো একরকম, ওডাম বলেছে একরকম। তো এরকম বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞানী হ্রদকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেছে। ছোট করে যদি বলি যে তাপমাত্রার উপর ভিত্তি করে একরকম করা হয়েছে। তারপর ফোরেল যেমন 1892 সালে তাপমাত্রার উপর ভিত্তি করে হ্রদকে 3টা ভাগে ভাগ করেছে। হ্যাঁ, একটা হচ্ছে যে মেরু অঞ্চল, যেটা হচ্ছে পোলার লেক, আরটা হচ্ছে যে নাতিশীতোষ্ণ যেটা একটা আছে টেম্পারেট যেটা, আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় লেক বলা হয়েছে। এটা টোটালি হচ্ছে কি তাপমাত্রার ভিত্তিতে করা হয়েছে। যেটা তাপমাত্রা হচ্ছে টেম্পারেট, এটা কি বলেছি যে হ্রদকে ফোরেল নামক একজন বিজ্ঞানী ক্লাসিফিকেশন আমি পড়াচ্ছি, যেখানে দেখো যে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে হ্রদকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যদি বলি যে তাপমাত্রার ভিত্তিতে, হ্যাঁ কিসের ভিত্তিতে? তাপমাত্রার ভিত্তিতে। এখানে হ্রদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কিন্তু মেনশন করে দেয়। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে উর্বরতা বা পুষ্টির উপর ভিত্তি করে হ্রদের কত প্রকার হ্রদ, ঠিক আছে, এটা বেশিরভাগে আসে। আমি ওই টপিকসটাতে তোমাদের আলোচনায় যাবো, কিন্তু তার আগে ছোট্ট করে একটু বলে নিচ্ছি যে তাপমাত্রার ভিত্তিতে হ্রদকে ফোরেল নামক বিজ্ঞানী 1892 সালে 3টা ভাগে ভাগ করেছে। ফোরেল 1892 সালে হ্রদকে তাপমাত্রার ভিত্তিতে 3টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি পোলার বা মেরু অঞ্চলীয় পোলার লেক যেটাকে বলা হয় মেরু অঞ্চলীয়। আরটা হচ্ছে কি টেম্পারেট বা নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ। আরেকটা টাইপ হচ্ছে কি ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় বা গ্রীষ্মমণ্ডলীয়। ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় লেক, ট্রপিক্যাল লেক বা গ্রীষ্মমণ্ডলীয় লেক। এখন দেখো যে এই যে পোলারের কথা বলছি, যে সেটা হচ্ছে এটা কে করেছে? ফোরেল নামক একজন বিজ্ঞানী। উনি কি করেছে যে তাপমাত্রার ভিত্তিতে লেককে 3টা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে পোলার লেক, একটা হচ্ছে টেম্পারেট লেক, আর একটা হচ্ছে কি ট্রপিক্যাল লেক। তো পোলার লেক কোনটা? মেরু অঞ্চলে যে সমস্ত যেখানে তাপমাত্রা কি 4 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ওঠে না তাপমাত্রা, সেই অঞ্চলে যে লেকটা দেখা যায় সেটা হচ্ছে কি মেরু অঞ্চলীয় লেক বা পোলার লেক। এখানে সাধারণত ওয়াটার সার্কুলেশন বছরে একবারই দেখা যায়, এবং সেটা হচ্ছে কি গ্রীষ্মকালে ওয়াটার সার্কুলেশনটা দেখা যায়। এরপর আসলে যে টেম্পারেট নাতিশীতোষ্ণ অঞ্চলে, এইখানে আবার হচ্ছে কি ওয়াটার সার্কুলেশনটা 2বার হয় বছরে, একবার শীতকালে এবং হচ্ছে একবার গ্রীষ্মকালে। এখানে তাপমাত্রাটা নাতিশীতোষ্ণ কেন বলা হয়েছে? দেখো যে তাপমাত্রা বলা হয়েছে যে দেখা দুই ধরনের, যেমন হচ্ছে শীতকালে একরকম থাকে আবার গ্রীষ্মকালে একরকম থাকে। সেটা কিরকম? যে শীতকালে তাপমাত্রাটা কখনো 4 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ওঠে না, হ্যাঁ, এবং হচ্ছে গ্রীষ্মকালে আবার তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামে না। তো এই ধরনের মিক্সড একটা ওয়েদার দেখা যায় যে অঞ্চলে যে হ্রদগুলো হয়েছে, সেখানে সেই হ্রদগুলোকে বলা হচ্ছে যে টেম্পারেট হ্রদ বা নাতিশীতোষ্ণ হ্রদ। এই জায়গাটায় ওয়াটার সার্কুলেশনটা 2বার হয়, একবার শীতকালে এবং হচ্ছে আরেকবার হচ্ছে কি গ্রীষ্মকালে হয়। এরপর আসছে যে ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় লেক, যেটা সেই ট্রপিক্যাল লেকটাতে হচ্ছে কি দেখা যায় যে এখানে হলো সাধারণত যেসব অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামে না, সেই অঞ্চলে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে যে ট্রপিক্যাল লেক বা গ্রীষ্মমণ্ডলীয় লেক। তো এই ক্ষেত্রে ওয়াটার সার্কুলেশনটা আবার বছরে একবার হয় এবং সেটা শীতকালে হয়। এই হচ্ছে তাপমাত্রার ভিত্তিতে হ্রদের শ্রেণীবিন্যাস। এখন আসো যে মেইন যে বলছিলাম যে প্রায় আসে, যেটার উপর ভিত্তি করে যে উর্বরতা বা পুষ্টি উপাদানের উপর ভিত্তি করে হ্রদকে
তিনটা ভাগে ভাগ করা হয়েছে সেইটা নিয়ে আমরা আলোচনা করি। আমি এটাও মুছে দিচ্ছি, আমার আসলে বোর্ডের পুরোটা আমি চাচ্ছি যে তিনটা ভাগে যেটা ভাগ করা হয়েছে সেই তিনটা ভাগ একত্রে দেখাতে। এটা হচ্ছে কি উর্বরতা বা পুষ্টির উপাদান বা পুষ্টির ভিত্তিতে, হ্যাঁ উর্বরতা বা পুষ্টির ভিত্তিতে লেদকে তিনটা ভাগে ভাগ করা আছে। সেই তিনটা ভাগের হচ্ছে কি দেখো, একটা হচ্ছে কি অলিগোট্রফিক লেগ, একটা হচ্ছে ইউট্রফিক লেগ, আর একটা হচ্ছে কি ডিস্ট্রফিক লেগ। তিনটা টাইপের হতে পারে। এটা হচ্ছে উর্বরতা বা পুষ্টির ভিত্তিতে রথটাকে তিনটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অলিগোট্রফিক, একটা ইউট্রফিক এবং চারটা হচ্ছে ডিস্ট্রফিক লেগ। তো এইগুলোর আবার আকৃতি বা বিভিন্ন বৈশিষ্ট্যে পার্থক্য দেখা যায়। তো অনেক সময় দেখা যায় যে প্রশ্নে আসে যে পরীক্ষাতে যে এই তিনটা মানে পুষ্টি বা উর্বরতার ভিত্তিতে হ্রদের শ্রেণীবিন্যাস করো, বা হ্রদের শ্রেণীবিন্যাস যদি আসে ক্লাসিফিকেশন আসে, সেক্ষেত্রে তোমরা ম্যাক্সিমামই দেখা যায় যে এই প্রশ্নটাই আসে। এবং হচ্ছে কি একটা জিনিস কি এটা আলাদা করেও আসতে পারে যে ইউট্রফিক লেগের বৈশিষ্ট্য লিখো বা অলিগোট্রফিক লেগের বৈশিষ্ট্য লিখো বা তিনটার মধ্যে তুলনা করো বা পার্থক্য লিখো, এরকম বিভিন্নভাবেই এই কোশ্চেনটা আসতে পারে। সেই হিসেবে এটা একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। যে দেখো যে ইউট্রফিক লেগের ক্ষেত্রে শেপটা হচ্ছে কি ইংরেজি, আমি তিনটা একত্রে পড়াতে চাচ্ছি যাতে তোমরা যেভাবে আসো বৈশিষ্ট্য আলাদা করে আসলে লিখতে পারবে, বা ক্লাসিফিকেশন আসলে লিখতে পারবে, বা তুলনা বা পার্থক্য যাই বল না করে যেভাবে আসো লিখতে পারবে বিধায় আমি এই সিস্টেমে তোমাদেরকে পড়াতে চাচ্ছি। দেখো এটা হলে তোমাদের কি ইজি হবে অনেকটা, বুঝতে পারছো? এবং মনে রাখাটা এটাতে সহজ। আমি এই ধরনের লেকে দেখা যায় যে আকৃতি অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো, এই ক্ষেত্রে লেকের আকৃতিটা অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো, এবং এই ক্ষেত্রে আকৃতিটা হচ্ছে কি একটা সসার আকৃতি। কিরকম এটা সসার আকৃতি। সসার আকৃতির লেক দেখা যায়। তো এই অলিগোট্রফিক লেক, ইউট্রফিক লেক, ডিস্ট্রফিক লেক। ডিস্ট্রফিক মানে কিন্তু হচ্ছে ডিস মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, ডিস মানে হচ্ছে অদৃশ্য। যে লেকটা আসলে কালক্রমে অদৃশ্য হয়ে যাচ্ছে সেই লেকটাকে বলা হয় ডিস্ট্রফিক লেক, বা এটা অনেকটা সসার আকৃতির লেক। আর এই লেকটা হচ্ছে ইউট্রফিক লেকটা হচ্ছে ইউ আকৃতির একটা লেক, আর ভি লেকটা হচ্ছে কি অলিগোট্রফিক লেক, যেটা দেখতে অনেকটা ভি আকৃতির। তো এই যে তিন প্রকার লেকের কথা বলছি, সেই লেকগুলোর মধ্যে সবচেয়ে গভীর যে লেকটা, যেটা হচ্ছে পার অনেকটা খাড়া, সেই লেকটাকে বলা হচ্ছে যে সেই লেকটা হচ্ছে অলিগোট্রফিক লেক, এবং এই লেকের গভীরতা সবচেয়ে বেশি। এবং হচ্ছে এটা হলো এখানে পানির তলদেশে পুষ্টি উপাদান বা জৈব পদার্থের পরিমাণ কম থাকে এই ধরনের হ্রদের মধ্যে। অলিগোট্রফিক যে লেকগুলো দেখা যায় সেখানে হচ্ছে আকৃতিটা হচ্ছে ভি আকার, এখানে তলদেশ এবং হচ্ছে লেকের তলদেশে বা হচ্ছে তলানিতে বা পানির গভীরে পুষ্টি উপাদানটা গভীরতা বেশি থাকে, এবং হচ্ছে পুষ্টি উপাদানটা এখানে কম থাকে বা জৈব পদার্থ কম থাকে এখানে। তুলনামূলকভাবে ইউট্রফিক লেকটা কম গভীর। অলিগোট্রফিকের তুলনায় ইউট্রফিক লেকটা হচ্ছে কি কম গভীর, এবং হচ্ছে এখানে তলদেশে মোটামুটি ভালো রকমের পুষ্টি উপাদান এবং হচ্ছে বিভিন্ন ধরনের জৈব পদার্থ বা জৈবিক উপাদান এখানে থাকে। তো ডিস্ট্রফিক লেকটা হচ্ছে সাধারণত যেখানে দেখা যায় যে বদ্ধ জলাশয়, বা হচ্ছে যে এটা আসলে কালক্রমে ধরো যে যদি বলি যে অলিগোট্রফিকটা ক্রমবিবর্তনের মাধ্যমে কিন্তু ইউট্রফিক লেকে পরিণত হয়, আবার ইউট্রফিক লেকটা ক্রমবিবর্তনের মাধ্যমে সেটা হচ্ছে কি ভরাট হয়ে যায় বিভিন্নভাবে, প্রাকৃতিকরণে বিভিন্নভাবে এটা ডিস্ট্রফিক লেকে পরিণত হয়। ডিস মানে যেটা বলছিলাম যে অদৃশ্য হয়ে যাওয়া, সেই ডিস্ট্রফিক লেকে পরিণত হয় মানে পিট বগে পরিণত হয়, যে বদ্ধ জলাশয় যেখানে সাধারণত বিভিন্ন ধরনের স্ফ্যাগনা বা মিথেন এই ধরনের জিনিসগুলো প্রচুর পরিমাণে দেখা যায়।
তো এইটা হচ্ছে যে এটা হলো গভীর ত্বক, এবং হচ্ছে এটার পাটটা অলিগোট্রফিক লেকের ক্ষেত্রে দেখা যায় যে পাটটা খাড়া হওয়াতে এখানে খুব একটা জলজ উদ্ভিদ বা বড় আকারের, বিশেষ করে জলবদ্ধ কোনো জলজ উদ্ভিদ বা ভাসমান নোংরাবদ্ধ কোনো জলজ উদ্ভিদ এখানে দেখা যায় না। তো পক্ষান্তরে যদি বলি যে ইউট্রফিক লেগের কথা বলি, সে এই ক্ষেত্রে বেশ বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ দেখা যায়, এখানে বিভিন্ন ধরনের প্লাঙ্কটনিক শৈবালের উপস্থিতি দেখা যায়, যেটা কিনা এখানে একটু কম। বিভিন্ন জলজ পদার্থ ইউট্রফিক লেগের ক্ষেত্রে কম দেখা যায়, এবং হচ্ছে যে প্লাঙ্কটনের পরিমাণটা কম, কিন্তু প্রজাতির সংখ্যাটা বেশি বেশি সংখ্যক প্রজাতি দেখা যায়। এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে জলজ উদ্ভিদও দেখা যায় ইউট্রফিক লেগে, এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের প্লাঙ্কটনিক শৈবাল, মানে স্পেশালি যদি বলি যে ডায়াটম টাইপের শৈবালগুলো এখানে দেখা যায়। তো এখানে আবার এইটা ডিস্ট্রফিক লেগে আবার প্লাঙ্কটনিকটা প্রাচুর্য দেখা যায়, এবং হচ্ছে যে বিশেষ করে যে সায়ানোফাইসিস শ্রেণীর শৈবালগুলো দেখা যায়, এবং এক ধরনের ব্লুম সৃষ্টি হয় এটাতে। ব্লুম কিন্তু ইউট্রফিক লেগেও কিন্তু ব্লুম তৈরি হয়। এটা তোমাদের পরবর্তীতে দেখবা যে ইউট্রফিক থেকে কিন্তু ইউট্রফিকেশন একটা চ্যাপ্টার আছে, যেখানে পড়াতে গেলে এই ব্লুম কথাটা আরো আসবে, তখন এটার মধ্যে আলোচনা আর একটু ডিটেলস জানতে পারবে। তো এখানে এই জায়গাটাতে এখানে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল এবং বিভিন্ন ধরনের প্লাটনিক শৈবাল দেখা যায়। এবং এই যে হ্রদের কথা, 3 ধরনের হ্রদের কথা বললাম, হ্রদের কথার মধ্যে হচ্ছে যে ইউট্রফিক লেকের তলদেশে বা তলানিতে বা পানির গভীরেতে দেখা যাচ্ছে অনেক গভীর পানি, এবং হচ্ছে যে এখানে হলো ওয়াটার সার্কুলেশনটা দেখা যায় না ইউট্রফিক লেকের ক্ষেত্রে, যার ফলে হয় কি যে নিচের যে পানিটা উপরে আসতে পারে, এবং নিচের যে জৈব পদার্থ থাকে সেগুলো সাধারণত নিচে তলানিতেই পড়ে থাকে, উপর দিকে আসে না। এবং আরেকটা জিনিস যেটা, যে এখানে পানির বর্ণটা অনেকটা উপর দিক থেকে নীল মনে হয়, এবং নিচের পানিটা যেহেতু ওয়াটার সার্কুলেশন হয় না, থার্মাল স্ট্রাটিফিকেশন থাকে, কিন্তু থাকলেও যে উপর নিচ পানি মেশাতে পারে না, বিভিন্ন স্তরে পানিটা মেশাতে পারে না। আবার হচ্ছে কি এটাতে যে দেখা যাচ্ছে ওয়াটার সার্কুলেশন হয় না বলে যে নিচের যে পুষ্টি উপাদান সেটা উপরে আসতে পারে না, এবং তুলনামূলকভাবে নিচের দিকে যে পুষ্টি উপাদানগুলো যেটা উপরে আসতে পারে না, এবং নিচের পানিটা কি থাকে, অনেক ঠান্ডা পানি থাকে, যেটা কিনা ইউট্রফিক লেগের ক্ষেত্রে দেখা যায় না। ইউট্রফিক লেগের ক্ষেত্রে মোটামুটি গভীর পানি, মোটামুটি গভীর মানে অগভীর কিছুটা বলা যায়, যে এখানে হচ্ছে যে এখানে ওয়াটার সার্কুলেশন আছে, এবং হচ্ছে কি এখানে পুষ্টি উপাদানের প্রাচুর্য দেখা যাচ্ছে, এবং হচ্ছে যে নিচের উপাদান উপরের দিকে যাচ্ছে। এখানে আবার হচ্ছে যে গভীর পানিতে যে প্রাণীগুলো থাকে বা উদ্ভিদগুলো থাকে সেটা আবার এখানে অনুপস্থিত। সেম কথা কিন্তু যদি বলি যে ডিস্ট্রফিক লেকের ক্ষেত্রে, এখানেও কিন্তু এটা একেবারেই অগভীর একটা লেক, এখানে দেখা যায় না যে বিভিন্ন ধরনের হচ্ছে যে বললাম যে গভীর বলো বা ঠান্ডা তলদেশে যে জীবগুলো থাকে বা উদ্ভিদগুলো থাকে সেগুলো সাধারণত এখানে দেখা যায় না। তো ঠান্ডা পানিতে বসবাসকারী যে জীবগুলো আছে সেটা কি দেখা যায় এই অলিগোট্রফিক লেকে, কিন্তু যেটা ইউট্রফিক লেক বা বলো যে ডিস্ট্রফিক লেক, সেটাতে এটা এই ঠান্ডা পানিগুলো দেখা যায় না, ঠান্ডা পানির জীবগুলো দেখা যায় না। তো এইখানে আবার কি দেখো যে একটা জিনিস, যে হাইড্রোজেন সালফাইড বলো, পানির যেটা বললাম যে ওয়াটার সার্কুলেশন হয় না বলে কি হয়, যে পানি আলোড়িত হতে পারে বলে হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলোর পরিমাণটা বেড়ে যায়। তো এখানে আবার ওয়াটার সার্কুলেশন হয়, তার ফলে কি হাইড্রোজেন সালফাইড বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, এগুলোর পরিমাণটা বেশি একটা বাড়ে না, যেটা এখানে বৃদ্ধি পায়। আবার এখানে তো একেবারেই সেটা দেখা যায় না। আরেকটা জিনিস দেখো যে বিভিন্ন তড়িৎবাহী পদার্থ, যেমন কিনা হতে পারে ক্যালসিয়াম, হতে পারে ফসফরাস, হতে পারে নাইট্রোজেন, এই জিনিসগুলো তড়িৎবাহী পদার্থগুলো এখানে থাকে। কিন্তু জৈব পদার্থ বা হচ্ছে তোমার হচ্ছে হিউমাস পূর্ণ পদার্থ ওরকম থাকে না। এইখানে আবার হচ্ছে কি এখানে ক্যালসিয়াম ফসফরাস পরিমাণটা একটু কম টাইপের দেখা যায়। কিন্তু পক্ষান্তরে যদি বলি ইউট্রফিক লেকের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন তড়িৎবাহী পদার্থ, ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, এগুলোর পরিমাণটা কম, মানে বেশি থাকে। এটা ইউট্রফিক লেকের ক্ষেত্রে বেশি থাকে, কিন্তু হিউমাস কম থাকে। আবার ডিস্ট্রফিক লেকের ক্ষেত্রে যদি দেখো প্রচুর পরিমাণে হিউমাস থাকে, কিন্তু যে তড়িৎবাহী পদার্থ এগুলো কম থাকে। কোথায়? ডিস্ট্রফিকের ক্ষেত্রে, যে ক্যালসিয়াম বলো, ফসফরাস, নাইট্রোজেন, এই জিনিসগুলো, এই পদার্থগুলো এই ডিস্ট্রফিক লেকের ক্ষেত্রে কম থাকে, কিন্তু প্রচুর পরিমাণে হিউমাস থাকে, সালফার থাকতেছে, মিথেন থাকতেছে, যেটা বলছি যে একসময় কি হয়, ডিস্ট্রফিক লেকটা পিটবগে পরিণত হয় বা বদ্ধ জলাশয়ে পরিণত হয়, এবং প্রচুর পরিমাণে কি থাকে, এখানে পুষ্টি উপাদান থাকে, এগুলো কালক্রমে ভরাট হয়েছে বিবর্তনের মাধ্যমে, সাধারণত ক্রমবিবর্তনের মাধ্যমে অলিগোট্রফিকটা ইউট্রফিক লেক, এবং ইউট্রফিক লেকটা আরো ক্রমবিবর্তনের মাধ্যমে ডিস্ট্রফিক লেকে পরিণত হয়। আচ্ছা, এবার আসলে যে এই যে বলছি যে বিভিন্ন ধরনের হচ্ছে যে এখানে কি থাকে, যে পানির আলোড়ন হয় না, যার ফলে কি হয় যে নিচের দিকে সাধারণত পানিতে কি থাকে, এখানে পিএইচ কম থাকে। অলিগোট্রফিক লেকের ক্ষেত্রে পানির নিচের দিকে কি থাকে, পানির পিএইচ এর মানটা কম, উপরের দিকে মানটা বেশি থাকে। আবার আরেকটা জিনিস যে দেখো যে এখানে হলো বিভিন্ন ধরনের যে জৈব পদার্থ উৎপাদনটা এখানে কম হয়। হ্যাঁ, আর
এখানে হচ্ছে সালোক শোষণকারী জীব প্রচুর পরিমাণে ইউট্রফিক অঞ্চলে, মানে এই জায়গাটাতে হচ্ছে যে উৎপাদনটা মানে বিভিন্ন ধরনের যে জৈব পদার্থ বা পুষ্টি উপাদানটা অলিগোট্রফিক লেকের তুলনায় ইউট্রফিক লেকে বেশি থাকে। এবং সবচেয়ে বেশি থাকে হচ্ছে কি যে পুষ্টি উপাদানটা ডিস্ট্রফিক লেগে, এবং বিভিন্ন ধরনের পচনকারী জীব, যেটা বলছিলাম যে ডিস্ট্রফিক লেগে এই জিনিসগুলো দেখা যায়। আরেকটা জিনিস দেখো যে এখানে যে হলো বিওডি, কার্বন ধরো যে অক্সিজেনের অভাব হয় বলে এখানে যে দেখা যায় যে এই জায়গাটায় বিওডিটা বেড়ে যায়। এখানে হচ্ছে ডিওটা, এই যে অলিগোট্রফিক লেকের ক্ষেত্রে দেখা যায় যে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে। এখানে আবার কম থাকে, অত বেশি থাকে না। এখানে একেবারেই অনুপস্থিত ডিজলভ অক্সিজেনের পরিমাণটা। কোথায়? ডিস্ট্রফিক লেকের ক্ষেত্রে একেবারেই অনুপস্থিত থাকে বা একদম মানে খুব কম। ইউট্রফিক লেকের ক্ষেত্রে ডিজলভ অক্সিজেনটা কিছু পরিমাণে দেখা যায়। সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে কি অলিগোট্রফিক লেকের ক্ষেত্রে। আবার হচ্ছে এখানে বিএডির পরিমাণ হচ্ছে বাড়ে, এখানে বিএডির পরিমাণটা হচ্ছে মোটামুটি, আর এখানে একেবারেই কম থাকে দেখা যায়। আর হচ্ছে এই ধরনের লেকটা যা সাধারণত অলিগোট্রফিক লেকটা গ্লাসিয়েশন বা টেকটনিক কারণে হয়ে থাকতে পারে। যে গ্লাসিয়েশন বলতে কি বোঝাচ্ছি, যে হিমবাহের গলনের মাধ্যমে বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বা ভূখণ্ডের কোনো ফাটলের কারণে এই ধরনের অলিগোট্রফিক লেকের পরিবর্তন হয়, যে লেকটা কিনা ক্রমবিবর্তনের মাধ্যমে ইউট্রফিক লেকে পরিণত হয়। আবার অপরদিকে ইউট্রফিক লেকটা বিভিন্ন ক্রমবিবর্তনের মাধ্যমে কি হয়, যে ডিস্ট্রফিক লেকে পরিণত হয়। ডিস মানে যেটা বলেছিলাম যে এটা কি অদৃশ্য হয়ে যাওয়া। তা আমি আবারও বলছি যে দেখো যে অলিগোট্রফিক 3 ধরনের লেকের মাঝে হচ্ছে যে অলিগোট্রফিক লেকটা হচ্ছে সবচেয়ে বেশি গভীর, এবং এটা দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো, যার তলানিতে কি বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের পরিমাণ কম থাকে। অপরদিকে ইউট্রফিক লেকটা হচ্ছে পুষ্টি উপাদানের প্রাচুর্যের কারণে বিভিন্ন ধরনের এটা অগভীর হ্রদ, এটা একটা, এবং ইংরেজি ইউ শেপ, এবং এখানে বিভিন্ন ধরনের তলানিতে জৈব পদার্থ প্রচুর পরিমাণে থাকে, যেটা অলিগোট্রফিক লেকে দেখা যায় না। আবার পরবর্তীতে দেখো যে ডিস্ট্রফিক লেকটা, যেটা ইউট্রফিক লেকের ক্রমবিবর্তনের মাধ্যমে উৎপন্ন হয়, এবং যেখানে হচ্ছে একেবারেই অগভীর, এবং যেটা এক সময় দেখা যায় যে পিট বগে পরিণত হচ্ছে, বদ্ধ একটা জলাশয়, বিভিন্ন ধরনের হিউমাস পূর্ণ পদার্থ থাকে, সালফার থাকতে পারে, মিথেন থাকে, এবং এখানে একেবারেই ডিজলভ অক্সিজেন অনুপস্থিত। আর এটা হচ্ছে অনেকটা সসার আকৃতি, ঠিক আছে। এবং হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সার্নেভেক্টিয়া বলো, সার্নেফাস শ্রেণীর শৈবাল বলো, বিভিন্ন ধরনের থাকে, ব্লুম সৃষ্টি হয়, ইউট্রফিক লেকে ব্লুম সৃষ্টি হয়। এই হচ্ছে যে তোমার 3 ধরনের লেকের কথা বললাম, যেটা উর্বরতা এবং পুষ্টির উপর ভিত্তি করে। তোমাদের এই 3টা একত্রে পড়ানোর কারণ হচ্ছে কি, এখান থেকে তোমরা পার্থক্য লিখতে পারবে, একটা তুলনা করতে পারবে, এবং হচ্ছে যখন যদি বৈশিষ্ট্য আলাদা করে দেয় তবে সেটাও তোমরা অ্যান্সার করতে পারবে। আচ্ছা, আরো ভাগ আছে এভাবে হ্রদের যে ক্লাসিফিকেশনের কথা বললাম, যে তাপমাত্রার উপর ভিত্তি করে বললাম 3 ধরনের, যে পোলার বললাম, টেম্পারেট বললাম, ট্রপিক্যাল বললাম। তারপর হচ্ছে উর্বরতা এবং পুষ্টির উপর ভিত্তি করে বললাম যে অলিগোট্রফিক, ইউট্রফিক এবং হচ্ছে ডিস্ট্রফিক, এটা বেশি ইম্পর্টেন্ট এই সবগুলোর মাঝে। এবং আরেকটা আছে যে ওডাম, এটাকে 7টা ভাগে ভাগ করেছে। 1971 ওডাম হ্রদকে 7টা ভাগে শ্রেণীবিন্যাস করেছে। এটা অবশ্য পরে আরেকদিন আরেক ক্লাসে পড়াবো, আজকে এইটুকুই থাকবে। তো যেটুকু বললাম যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যার জন্য এটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি বেশি তোমাদেরকে, যে এটা তোমরা মনোযোগ দিয়ে পড়বে। আর এটা থেকে বেশ ভালো, মানে প্রায়ই এটা থেকে কোশ্চেন আসে। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে নেক্সট আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো। লেক এখনো শেষ হয়নি, আরও আছে বেশ বড় একটা চ্যাপ্টার, সামনে হয়তো বন্ধ হয়ে যাবে। তোমরা বন্ধের মধ্যে যে আমরা যে পর্যন্ত ক্লাস করিয়েছি তোমরা অবশ্যই সেগুলো পড়বে, ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। আর এই করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে। সবাই সবার জন্য দোয়া থাকবে, এবং সবার জন্য অনেক শুভকামনা। সবাই সবার জন্য দোয়া করবে। সবাই আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফিজ।